যুদ্ধবিরতিতে সম্মত হিজবুল্লাহ ও ইসরায়েল ফোনালাপের পর দাবি ট্রাম্পের হামলা হলে জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর, পাল্টাপাল্টি হামলা অব্যাহত। আগামী সপ্তাহে হরমুজ প্রণালী ও যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে চুক্তি হবে, দাবি ট্রাম্পের। মার্কিন নৌ অবরোধ সহ্য করা হবে না, কঠোর বার্তা তেহরানের। গাজায় ব্যর্থ ট্রাম্পের শান্তি পরিষদ, নিরস্ত্রীকরণকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ হামাসের। ফ্রান্সের অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলের ওপর বিধিনিষেধ। রাশিয়ার ওপর চাপ বাড়াতে কঠোর অবস্থানে ইউরোপ। ফ্রান্স ও ব্রিটেনের যৌথ অভিযানে রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দ। ইউক্রেনে পুতিন বাহিনীর হামলায় নিহত 4। এবং গ্রেফতার ও প্রাণনাশের ঝুঁকি নিয়েই ভারতে ফেরার ঘোষণা আলোচিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিতের। দেশ জুড়ে চাঞ্চল্য, বেকায়দায় বিজেপি সরকার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। লেবানন ইসরায়েল সীমান্তে নতুন করে সংঘাত ছড়ানোর মাঝেই যুদ্ধবিরতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু ও হিজবুল্লাহর সাথে কথা বলে উভয় পক্ষকে হামলা থেকে বিরত থাকতে রাজি করিয়েছেন বলে জানান তিনি। তবে একই সময়ে বৈরুতে নতুন করে ইসরায়েলি হামলার নির্দেশ ও পাল্টাপাল্টি রকেট বর্ষণ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও উত্তেজনা কমেনি মোটেও। দুই পক্ষেরই বেশ কয়েকজন হতাহত হয়েছেন। একের পর এক যুদ্ধবিরতির আলোচনা আর আহ্বানের পরেও থেমে নেই ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাত। তবে এবার সংঘাত কমানোর দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নেতানিয়াহু ও হিজবুল্লাহর সঙ্গে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে সব ধরনের হামলা বন্ধে পক্ষগুলো সম্মত হয়েছে দাবি করেন তিনি। বলেন, বৈরুতে কোনো সেনা যাচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প মূল ইস্যু অর্থাৎ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অগ্রযাত্রা এবং ব্যাপক বাস্তুচ্যুতির বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন। ট্রাম্পের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে হিজবুল্লাহর সঙ্গে সরাসরি আলোচনার দাবি। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি ট্রাম্প সরাসরি হিজবুল্লাহর সঙ্গে কথা বলে থাকেন, তবে এটি ৮০ দশকের পর ওয়াশিংটন হিজবুল্লাহ সম্পর্কের ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা। কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সংগঠনটিকে সন্ত্রাসী তালিকায় রেখেছে। তবে হিজবুল্লাহ এই সমঝোতার শর্ত কতটা মেনে চলবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এদিকে বাস্তবতায় সংঘাত থামার কোনো লক্ষণ নেই। বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়ের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরানের খাতামাল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। তাই বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে হাজারো মানুষ জীবন বাঁচাতে আবারও এলাকা ছাড়ছেন। লেবানন জুড়ে এখন তীব্র যুদ্ধ পরিস্থিতি। টাইর জেলা ও নাবাতিয়ে আল ফাওকায় ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে উত্তর ইসরায়েল টার্গেট করে রকেট ও বিস্ফোরক ড্রোন হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। ২ মার্চ সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে লেবাননে নিহতের সংখ্যা ৩৫০০ ছুঁই। সামরিক বিশ্লেষকদের মতে স্থলযুদ্ধে সুবিধা করতে না পেরেই বোমাবর্ষণের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। নাদিম মারজান, সময় সংবাদ। সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। এদিকে তেহরানের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়া নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী সপ্তাহেই হরমুজ প্রণালী খোলা এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে চুক্তি হবে বলে আশাবাদী তিনি। হরমুজ প্রণালী নিয়ে এবার ওয়াশিংটনকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানান, সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা কিংবা লেবাননে নতুন করে উত্তেজনা বৃদ্ধি কোনোভাবেই মেনে নেবে না ইরান। কারণ তেহরানের ধৈর্যেরও একটা সীমা রয়েছে। এর আগে তেহরান সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালী অতিক্রমকারী বিদেশি বাণিজ্যিক ও সামরিক জাহাজকে অবশ্যই তাদের নতুন নির্দেশনা মেনে চলতে হবে, অন্যথায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। অন্যদিকে ইরানের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়া নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই আলোচনা শেষ হয়ে গেলেও তার কিছু আসে যায় না। একই সঙ্গে তেলের দাম বৃদ্ধি নিয়েও তিনি ভাবছেন না দাবি করে ট্রাম্প জানান, অদূর ভবিষ্যতেই জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। মার্কিন প্রেসিডেন্টের এমন অনমনীয় অবস্থান দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সব পথ বন্ধ করে দিচ্ছে কিনা তা নিয়েই এখন বড় প্রশ্ন।
গত ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে মাঠ পর্যায়ের উত্তেজনা কমেনি একটুও। দক্ষিণ ইরানের গরুক শহর ও কেশম দ্বীপের রাডার এবং ড্রোন স্থাপনায় মার্কিন হামলার খবর মিলেছে। জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে তারা এমন একটি মার্কিন বিমান ঘাঁটিতে সফল আঘাত এনেছে যেখান থেকে ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালানো হয়েছিল। তাই এই ভঙ্গুর যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও তৈরি হয়েছে সংশয়। আপাতত পুরো উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও সামুদ্রিক বাণিজ্য। একদিকে ইরান প্রণালীতে বিদেশি জাহাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের ইরানি বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর মাঝে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার তাগিদ দিয়ে বলেছেন, যে কোনো সমঝোতার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও গভীর আলোচনার প্রয়োজন হবে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন জটিলতা। যুদ্ধ বিধ্বস্ত গাজায় হামাসকে নিরস্ত্র করার লক্ষ্যেই নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে মধ্যস্থতাকারীরা। অন্যদিকে হামাসের অভিযোগ, মধ্যস্থতাকারীরা যুদ্ধ বন্ধের মূল পরিকল্পনা থেকে সরে গিয়ে এখন নিরস্ত্রীকরণকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। এমন উত্তেজনার মধ্যেই ফ্রান্সের অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলের উপর নতুন বিধিনিষেধ আরোপ ইউরোপ ইসরায়েল সম্পর্কের চিড় ধরার বিষয়টি যেন সামনে এনেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গাজায় চলমান বর্বরতার মধ্যে পরিস্থিতি আরও জটিল করে তোলার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারী নিকোলাই ম্লাদেনকে সরাসরি দায়ী করেছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম অভিযোগ করেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন ফোরামে বাস্তবতা বিরোধী তথ্য দিয়ে গাজা ও হামাসের বিপক্ষে অবস্থান নিচ্ছেন ম্লাদেন। হামাস স্পষ্ট জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করার চেষ্টা চালাচ্ছে। এই প্রতিশ্রুতি পূরণ না হলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে। এদিকে মিশরে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে নতুন দফা আলোচনা শুরু করতে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। তবে হামাস এই প্রস্তাব সাফ প্রত্যাখ্যান করে জানিয়েছে, আগে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। হামাস অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানালেও গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলা থামেনি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা পরিকল্পনার বিকল্প নিয়েও ভাবছেন মধ্যস্থতাকারীরা। চলমান আলোচনার মধ্যে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে হামাসের নেতৃত্ব নির্বাচন। সংগঠনটি জানিয়েছে, নতুন নেতৃত্ব চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো শেষ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শীর্ষ পদের দৌড়ে এগিয়ে থাকা খলিল আল হায়া ও খালেদ আল মশাল দুজনই কট্টরপন্থী হিসেবে পরিচিত। তবে গাজার প্রশাসনিক দায়িত্ব কোনো টেকনোক্র্যাটিক কমিটির হাতে ছাড়ার প্রশ্নে দুজনের দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রয়েছে। এর মাঝেই গত সপ্তাহে হামাসের নতুন সামরিক প্রধান মোহাম্মদ ওদেহকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে। নাবলুস ও রামাল্লায় কৃষি জমিতে আগুন ধরানো, জলপাই বাগান ধ্বংস ও গবাদি পশু দিয়ে ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। তুরমুস আয়ায় ধ্বংস করা জমিতে নতুন কাঠামো বসানো হয়েছে। কফর আকাবে ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে। আর জাবায় একটি ফিলিস্তিনি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে ইউরোপের দূরত্ব এখন আরও স্পষ্ট। ফ্রান্স জানিয়েছে, প্যারিসে অনুষ্ঠেয় বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র প্রদর্শনী ইউরোস্যাটরিতে ইসরায়েলি কোম্পানিগুলো এবার কেবল আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শন করতে পারবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণও সীমিত করা হয়েছে। ফরাসি এই সিদ্ধান্তকে রাজনৈতিক ও বাণিজ্যিক উদ্দেশ্য প্রণোদিত বলে ক্ষোভ প্রকাশ করেছে তেল আবিব। গাজা, লেবানন ও ইরান সংঘাতের পর থেকেই মূলত প্যারিস তেল আবিব সম্পর্ক শীতল হতে শুরু করে। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার উপর চাপ বাড়াতে এবার সমুদ্রেও কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপ। ফ্রান্স ও যুক্তরাজ্যের সহায়তায় আটক করা হয়েছে রুশ শ্যাডো ফ্লিট সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কার। তবে রোমানিয়ার ভূখণ্ডে রুশ ড্রোন আঘাত হানার ঘটনায় ন্যাটো জুড়ে উদ্বেগ ছড়ালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীরবতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এদিকে ইউক্রেন জুড়ে মস্কোর রেকর্ড সংখ্যক ড্রোন হামলায় অন্তত 1 জন নিহত ও 24 জনের বেশি মানুষ আহত হয়েছেন।
রাশিয়ার তেল রপ্তানি ও যুদ্ধের অর্থায়নে আঘাত হানতে এবার ভিন্ন কৌশল নিল ইউরোপ। আটলান্টিকে রুশ শ্যাডো ফ্লিট সংশ্লিষ্ট সন্দেহে ট্যাগর নামের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ফরাসি নৌবাহিনী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর হুঁশিয়ারি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে ক্রেমলিনের এই অর্থের উৎস কোনোভাবেই চলতে দেওয়া হবে না। জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে চলাচল করছিল বলে দাবি ফরাসি কর্তৃপক্ষের। সমুদ্রে কড়াকড়ির মাঝেই আকাশপথে উত্তেজনা ছড়িয়েছে ন্যাটো সীমান্তে। ইউক্রেন যুদ্ধের মাঝেই একটি রুশ ড্রোন রোমানিয়ার গালাতি শহরের আবাসিক ভবনে আঘাত হানে। ঘটনাটি কি ইউরোপীয় আকাশ সীমার গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলস বলছে এই আগ্রাসন প্রমাণ করে ইউক্রেনকে আরো বেশি সামরিক সহায়তা দেয়া এবং মস্কোর বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা এখন সময়ের দাবি। ন্যাটো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে রুশ ড্রোন আঘাত হানার পরও এ নিয়ে রহস্যজনকভাবে নীরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এই নীরবতা পশ্চিমা কূটনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, ট্রাম্পকে প্রায়ই ন্যাটোর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করতে দেখা গেলেও রাশিয়ার এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে সেই একই কঠোরতা দেখা যাচ্ছে না তার কণ্ঠে। এদিকে ইউক্রেন সীমান্তে ড্রোন যুদ্ধ আরো ভয়াবহ করে তুলেছে রাশিয়া। মে মাসে ইউক্রেন লক্ষ্য করে রেকর্ড ৮,১৫০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ। ইউক্রেন বেশিরভাগ ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করলেও কিয়েভ সতর্ক করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের মজুদ দ্রুত শেষ হয়ে আসছে। এ কারণে যুদ্ধ থামার কোনো লক্ষণ তো নেই, তা আরো দীর্ঘ ও জটিল রূপ নিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। ক্যামেরার সামনে ছিলেন লাজুক, নীরব আর আড়ালে থাকা এক গোয়েন্দা কর্মকর্তা। তবে সময়ের সঙ্গে ছবিকেই বানিয়েছেন ক্ষমতার হাতিয়ার। খালি গায়ে ঘোড়ায় চড়া থেকে যুদ্ধকালীন ভাষণ, প্রতিটি ফ্রেমে গড়ে উঠেছে শক্তিমান নেতার প্রতিচ্ছবি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্থানের গল্প কেবল রাজনৈতিক নয়, নিজেকে গড়ে তুলেছেন এক সাহসী রাষ্ট্রনেতার প্রতীক হিসেবে। ছবিকে বানিয়েছেন ক্ষমতার হাতিয়ার। ক্রেমলিনে প্রবেশের সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলেন ক্যামেরা কেবল প্রতিচ্ছবি ধরে রাখে না, বরং দৃঢ় করে ক্ষমতার চেয়ার। পুরনো ছবিতে ক্যামেরা এড়িয়ে চলা আর পেছনের সারিতে থাকা এক সাধারণ গোয়েন্দা কর্মকর্তা হিসেবেই পরিচিত ছিলেন ভ্লাদিমির পুতিন। তবে আধুনিক রাশিয়ায় টেলিভিশন ও ছবি শুধু প্রচারের মাধ্যম নয়, ক্ষমতা সংহত করারও হাতিয়ার। সেই উপলব্ধি থেকেই শুরু হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন রাজনৈতিক ব্যক্তিত্ব নির্মাণের যাত্রা। পুতিনের এই ভাবমূর্তি নির্মাণের প্রথম ধাপ ছিল রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের বিপরীত চরিত্র হিসেবে নিজেকে তুলে ধরা। যেখানে ইয়েলৎসিনের সঙ্গে মদ্যপানের বিতর্ক জড়িত ছিল, সেখানে পুতিনকে দেখানো হয় শৃঙ্খলাবদ্ধ, স্বাস্থ্যবান ও সংযমী নেতা হিসেবে। যুদ্ধ বিমান চালানো, জোডো অনুশীলন কিংবা খালি গায়ে ঘোড়ায় চড়ার মতো দৃশ্যগুলো বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। বিশ্লেষকদের মতে এসব ছবির মাধ্যমে পুতিন বার্তা দিতে চেয়েছেন রাশিয়া আবারও শক্তিশালী হয়েছে, আর তার নেতৃত্ব দৃঢ় ও অটল। সময়ের সঙ্গে ছবিগুলো আরও নাটকীয় হয়ে ওঠে, কখনো সাইবেরিয়ান বাঘের শাবকের সঙ্গে, কখনো বিরল পাখির পাশে উড়ন্ত গ্লাইডারে, আবার কখনো সমুদ্রের তলদেশে অভিযানে দেখা যায় তাকে। সমর্থকদের কাছে এগুলো ছিল একজন সাহসী রাষ্ট্রনেতার প্রতীক। তবে সমালোচকদের মতে এসব সুচিন্তিত রাজনৈতিক মঞ্চায়ন, যেখানে পুতিন নিজেই একাধারে নায়ক, রক্ষাকর্তা এবং শক্তিমান রাষ্ট্রের প্রতীক হয়ে ওঠেন। 2012 সালে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার রাজনৈতিক ও ব্যক্তিগত ইমেজে আসে নতুন মোড়। বিরোধীদের জন্য রাষ্ট্রীয় পরিসর সংকুচিত হতে থাকে, আর পুতিন নিজেকে আরও বেশি তুলে ধরেন রাশিয়ার ভবিষ্যৎ রক্ষাকারী নেতা হিসেবে। বর্তমানে ইউক্রেন যুদ্ধ তার রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু। তবে এক সময়কার সেই ক্রীড়াবিদ ও অ্যাকশন হিরোর ছবির বদলে এখন তাকে দেখা যায় অনেক বেশি নিয়ন্ত্রিত ও দূরবর্তী এক শাসক হিসেবে। তবু 2 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পেছনে ছবির শক্তিকে কাজে লাগানোর কৌশল পুতিনের অন্যতম বড় রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। গ্রেফতার ও প্রাণনাশের ঝুঁকি নিয়েই ভারতে ফিরছেন আলোচিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তার দেশে ফেরা নিয়ে ভারত জুড়ে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলনের জনপ্রিয়তা মোদী সরকারের ইমেজকে বড় ধাক্কা দিয়েছে। এদিকে অনলাইন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন ককরোচ জনতা পার্টির পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে আবারও দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। ভারত জুড়ে ককরোচ জনতা পার্টি নিয়ে আলোচনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। তার দাবি, পোকামাকড়ের নাম ব্যবহার করে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে অপমান করা হচ্ছে। এর পেছনে দেশ বিরোধী গ্যাং ও পাকিস্তানের হাত রয়েছে বলেও উল্লেখ করেন রিজিজু।
বিশ্লেষকরা মনে করছেন ভারতের ইতিহাসে নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় অনলাইন প্রতিরোধের নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দেশটির যুব সমাজের একাংশের ক্ষোভকে পুঁজি করে মাত্র কয়েকদিনে ইনস্টাগ্রামে এই গ্রুপের ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে 23 মিলিয়ন, যা ক্ষমতাসীন দল বিজেপির ফলোয়ারের চেয়েও অনেক বেশি। এই ঝড়ের নেপথ্যে আছেন 30 বছর বয়সী তরুণ অভিজিৎ দীপক। বোস্টন ইউনিভার্সিটির এই গ্র্যাজুয়েট বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে ফিরলে বিমানবন্দর থেকেই তাকে আটক করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এটি এমন একটি আন্দোলন যা আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। আমি ভারতে ফিরে আসছি যাতে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করা যায় এবং দেশের রাজনৈতিক আলোচনায় মোড় ঘুরিয়ে দেওয়া যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলনের জনপ্রিয়তা মোদী সরকারের ইমেজকে বড় ধাক্কা দিয়েছে। এর মূল কারণ হচ্ছে ইরান যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং দেশে বেকারত্ব সংকট। পাশাপাশি একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং কর্মসংস্থানের অভাব কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই ক্ষুব্ধ প্রজন্মই এখন সিজেপির পতাকা তলে জড়ো হচ্ছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু সরকারের 35 সদস্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ নিয়েছে। 13 জন পূর্ণমন্ত্রী এবং 22 জন প্রতিমন্ত্রী শপথ নেন। রাজ্যপাল RN রবি তাদের শপথ বাক্য পাঠ করান। অন্যদিকে তৃণমূল কংগ্রেসে দেখা দিয়েছে দলীয় কোন্দল, যদিও এসব বিজেপির চক্রান্ত বলে দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেল 9 মে মুখ্যমন্ত্রী সহ 6 জন মন্ত্রীর শপথ নেয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের যাত্রা শুরু হয়। সরকার গঠনের 22 দিন পর সোমবার রাজভবনে পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠিত হলো। রাজধানী কলকাতার লোকভবনে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও যোগ দিয়েছিলেন। সামগ্রিকভাবে একটা সরকার মানুষের ভালোর জন্য করবে, এই আস্থাটুকু একদম নিখুঁত করে অর্জন করতে হবে। দীর্ঘদিন লড়াই করে এই আজকে যে এই সম্মান পেলাম এবং দায়িত্ব বেড়ে গেল। দায়িত্ব বেড়েছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে দৌড়াচ্ছে, আগামী দিনে আমরাও যাতে এইভাবে দৌড়াতে পারি। আমার 2.5 দশকের যে সাংবাদিকতার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাকে যথেষ্টভাবে এই নতুন ভূমিকায় কাজ করতে সহায়ক হয়। এদিকে ফেসবুক লাইভে এসে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বিচারে দলের সমর্থক ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়ে কথা বলেন তিনি। অন্যদিকে মমতার দলের বিরুদ্ধে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের স্বাক্ষর জাল করার পাল্টা অভিযোগও তুলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইসব এত সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, অত্যাচার, সমস্ত কর্মীদের থেকে সাধারণ মানুষকে গ্রেপ্তার, হাজার হাজার মানুষের হকার উচ্ছেদ, তাদের জীবন জীবিকা যা দিয়ে তারা সংসার চালাতো, আজকে তারা প্রত্যেকে অসহায়। এরা এত বড় করাপ্টেড, এবং আমি সিআইডিকে বলেছি ভারতীয় ন্যায় সংহিতাতে ফৌজদারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। তৃণমূল কংগ্রেসের 2 জন বিধায়ক সম্প্রতি বিধানসভায় স্পিকারের কাছে লিখিত অভিযোগে জানান, বিরোধী দলনেতা নির্বাচনে যে 80 জন বিধায়কের স্বাক্ষর নেওয়া হয়, সেই খাতায় অনেকেরই স্বাক্ষর জাল করা হয়েছে। এমনকি তাদের 2 জনের স্বাক্ষরও অন্যরা করে দিয়েছিলেন। এই ঘটনায় একটি মামলাও করা হয়। সেই মামলার তদন্তেই দলটির সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার সিআইডি দপ্তরে তলব করা হলেও তিনি হাজির হননি। তদন্তের মুখোমুখি হওয়ার কয়েক ঘন্টা আগে রোববার কালীঘাটে দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে সভার আয়োজন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে মাত্র 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনে হারের পর দলে একদিকে অভ্যন্তরীণ সংকট, অন্যদিকে রাজনৈতিকভাবে বিজেপির চাপে মমতার দল দিশেহারা হয়ে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারত নেপাল সীমান্ত নিয়ে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর এক মন্তব্যে কাঠমান্ডুর রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। পার্লামেন্টে তিনি দাবি করেন, কেবল ভারতই নয়, নেপালও ভারতের বেশ কিছু ভূখণ্ড দখল করে রেখেছে।
প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর দেশ জুড়ে তীব্র সমালোচনা শুরু হলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে নেপাল সরকার। বিতর্ক ঢাকতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে নাগরিকদের আন্তঃসীমান্ত জমি ব্যবহারের জটিলতা বলে ব্যাখ্যা দিয়েছে। সম্প্রতি নেপালের পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন দেশটির তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখ সীমান্ত নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি জানতে পেরেছেন কেবল ভারতই নেপালের জমি দখল করেনি, নেপালও ভারতের জমি দখল করে রেখেছে। এই সীমান্ত বিরোধ মেটাতে তিনি যুক্তরাজ্যের মধ্যস্থতারও আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পরপরই নেপালের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিরোধী দলগুলো পার্লামেন্টের রেকর্ড থেকে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। বিতর্ক তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা সাফ জানায়, প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় ভূখণ্ড দখলের কথা বোঝাননি, বরং নদী অববাহিকার কারণে সৃষ্ট ক্রস বর্ডার অকুপেশন বা নাগরিকদের আন্তঃসীমান্ত জমি ব্যবহারের কথা বলেছেন। 1962 সালের চীন ভারত যুদ্ধের পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রায় 372 বর্গ কিলোমিটারের কালাপানি অঞ্চলটি ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। ভারত বরাবরই এই অঞ্চলকে তাদের উত্তরাখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। সম্প্রতি এই রুট দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা ঘোষণা করায় নেপাল তীব্র আপত্তি জানায়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আশঙ্কাজনক হারে কমছে জাপানের জনসংখ্যা। 2025 সালের আদমশুমারির তথ্য বলছে, গত 5 বছরে দেশটির জনসংখ্যা কমেছে প্রায় 31 লাখ। দেশটির জনসংখ্যা হ্রাসের এই ধারা টানা তৃতীয়বারের মতো রেকর্ড করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটি এখন রোবটিক্স ও বিদেশি কর্মীদের উপর নির্ভরশীলতা বাড়াতে বাধ্য হচ্ছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জনসংখ্যার এক নীরব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে জাপান। দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, গত বছরের 1 অক্টোবর পর্যন্ত জাপানের জনসংখ্যা ছিল 12,49,524 জন, যা 2020 সালের তুলনায় 30,96,575 জন কম। 1920 সাল থেকে শুরু হওয়া শতবর্ষের আদমশুমারির ইতিহাসে এত বড় ধস কখনো দেখা যায়নি। জাপানে জনসংখ্যা কমার প্রবণতা নতুন নয়, তবে এখন এই হ্রাসের গতি সব রেকর্ড ছাড়িয়ে গেছে। 2008 সালের পর থেকেই দেশটির জনসংখ্যা ধারাবাহিকভাবে কমছে, তবে 2015 সালে দেশটিতে জনসংখ্যা কমার হার স্পষ্ট হয়। এরপর 2025 সালে টানা তৃতীয়বারের মতো জনসংখ্যা কমেছে জাপানে। জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়া এবং কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা হ্রাসই এই সংকটের মূল কারণ। এই অবস্থায় আগামী সেপ্টেম্বরের মধ্যেই এই আদমশুমারির চূড়ান্ত ও বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বৈশ্বিক জনসংখ্যার শীর্ষ তালিকায় অবস্থান হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে জাপানের জন্য। অর্থনীতিবিদদের মতে, এই নীরব বিপর্যয় আগামী বছরগুলোতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শ্রম বাজার স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে এখনই রোবোটিক্স ও বিদেশি কর্মীদের উপর নির্ভরশীলতা বাড়াতে হচ্ছে। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। জাপানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ধাক্কা লেগেছে দেশটির আইকনিক ভেন্ডিং মেশিন ব্যবসায়। বাড়তে থাকা খরচ সামলাতে না পেরে 2027 সালের মধ্যে 20,000 মেশিন সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ডাইডু হোল্ডিংস। আর নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে পোক্কা সাপ্পোরা নামের আরেক প্রতিষ্ঠান। আকাশ ছোঁয়া বিদ্যুৎ বিল আর রক্ষণাবেক্ষণ খরচের চাপে জনপ্রিয় এই সেবাটি এখন অস্তিত্ব সংকটে। জাপান থেকে শাকিল মাহমুদের আরও একটি রিপোর্ট। জাপানে কিছুদিন আগেও ভেন্ডিং মেশিন ছিল লাভজনক ব্যবসা। 24 ঘন্টা সেবা আর সহজলভ্যতার কারণে এটি পরিণত হয়েছিল দেশটির জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হিসেবে। তবে বাড়তে থাকা বিদ্যুৎ ও রক্ষণাবেক্ষণ ব্যয়, নিয়মিত রিফিল এবং শ্রমিক সংকটের জেরে এই ব্যবসার খরচ বেড়ে গেছে। লোকসান কমাতে ধীরে ধীরে মেশিন সংখ্যা কমাচ্ছে অনেক প্রতিষ্ঠান। খরচের বাড়তি চাপ সামলাতে না পেরে 2027 সালের মধ্যে 20,000 মেশিন সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ডাইডু হোল্ডিংস। নাগোয়া ভিত্তিক কোম্পানি পোকা সাপ্পোরো তাদের 40,000 ভেন্ডিং মেশিনের বিশাল কার্যক্রম ওসাকার একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে।
ভেন্ডিং মেশিনের প্রতি এই ভোক্তাভিমুখিতার পেছনে পণ্যের দামের পার্থক্য একটি বড় কারণ। সুপারমার্কেট বা ডিসকাউন্ট শপের তুলনায় ভেন্ডিং মেশিনে পানীয়র দাম অনেক ক্ষেত্রে 10 থেকে 20% পর্যন্ত বেশি। মূল্যস্ফীতির এই সময়ে জাপানিরা এখন খরচ বাঁচাতে বাড়তি সচেতন, ফলে সামান্য কিছু অর্থ সাশ্রয় করতেও তারা ভেন্ডিং মেশিনের পরিবর্তে সস্তা বিকল্প দোকানের দিকে ঝুঁকছে, যা সরাসরি প্রভাব ফেলছে এই খাতে। জীবনযাত্রার পরিবর্তনের পাশাপাশি পরিবেশ সচেতনতাও ভেন্ডিং মেশিনের জনপ্রিয়তায় ভাটা ফেলেছে। প্লাস্টিক বর্জন ও নিজস্ব পানির বোতল ব্যবহারের প্রবণতা বাড়ায় বাইরের পানীয় কেনার হার কমছে উল্লেখযোগ্যভাবে। তবে পুরোপুরি হারিয়ে না গেলেও টিকে থাকার লড়াইয়ে এখন বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যবসা। হয়তো ভবিষ্যতে কেবল জরুরি এলাকা কিংবা কৌশলগত পয়েন্টগুলোতেই দেখা মিলবে জাপানের এই চিরচেনা ভেন্ডিং মেশিনের। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। মিয়ানমারের শান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 55 জনে দাঁড়িয়েছে। জেট পাথরের খনিতে ব্যবহারের জন্য রাখা জেলিগনাইট বিস্ফোরকটি দুর্ঘটনাবশত ফেটে যাওয়ায় এই বিপর্যয় ঘটে। বিস্ফোরণের তীব্রতায় দুটি গ্রামের প্রায় 300টি বাড়িঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন। জান্তা বিরোধী শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী TNLA এই ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। মিয়ানমারের শান প্রদেশের নামখাম জেলার কাংতাত গ্রামে এক প্রলয়ঙ্করী বিস্ফোরণ ঘটেছে। বিদ্রোহী গোষ্ঠী তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি TNL এর নিয়ন্ত্রণাধীন এই এলাকায় মাঝরাতের আকস্মিক বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই কান্নার রোল পড়ে যায়। এ ঘটনায় চীনা নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্ক সহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কাংতাত গ্রামের প্রায় 200টি এবং পার্শ্ববর্তী পানলন গ্রামের 100টি বাড়িঘর একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাথমিকভাবে এটিকে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলা মনে করা হলেও পরে আসল কারণ জানা যায়। TNLA এক বিবৃতিতে জানায়, খনির কাজে ব্যবহারের জন্য একটি গুদামে রাখা জেলিগনাইট বিস্ফোরকটি দুর্ঘটনাবশত ফেটে যাওয়ার কারণেই এই ভয়াবহ বিপর্যয়। দুর্গত এলাকাগুলোতে পুরোদমে উদ্ধার কাজ শুরু করেছে TNL এর উদ্ধারকারী দল। 2 গ্রাম থেকে এ পর্যন্ত 74 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কিভাবে জেলিগনাইট বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে গোষ্ঠীটি। জেট পাথরের খনি সমৃদ্ধ শান প্রদেশটিতে 2021 সালের অভ্যুত্থানের পর সামরিক বাহিনীকে হটিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী TNLA। জান্তা সরকারকে তটস্থ রাখা এই গোষ্ঠীর খনি অঞ্চলের একটি দুর্ঘটনা এখন পুরো জনপদকে পরিণত করেছে এক মৃত্যুপুরীতে। নাদিম মারজান, সময় সংবাদ। কঙ্গোতে ছড়িয়ে পড়া বিরল বুন্ডিবুগীয় ইবোলা ভাইরাসে এখন পর্যন্ত 282 জন আক্রান্ত এবং 42 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে কেনিয়ায় মার্কিন নাগরিকদের জন্য প্রস্তাবিত ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে নতুন ভ্যাকসিন তৈরির দৌড়ে মডার্না সহ কয়েকটি প্রতিষ্ঠানকে প্রায় $60 মিলিয়ন সহায়তা দিচ্ছে CEPI। তাই ইবোলা সংকট এখন স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি নিরাপত্তা, কূটনীতি ও প্রযুক্তিগত প্রতিযোগিতার নতুন আলোচনায় উঠে এসেছে। কেনিয়ার মধ্যাঞ্চলের নানিউকি শহরে মার্কিন নাগরিকদের জন্য ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে কেন্দ্রটির বিরোধিতা করেন। বিভিন্ন স্থানে ব্যারিকেডে আগুন দেয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়দের অভিযোগ, লাইকিপিয়া বিমান ঘাঁটিতে বিদেশি রোগীদের রাখা হলে আশপাশের জনগণ সংক্রমণের ঝুঁকিতে পড়বে। জনস্বার্থে কেনিয়ার উচ্চ আদালতও পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত করে। এই কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আসে কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে। বুন্দিবুগীয় স্ট্রেইনের এই ভাইরাসে এখন পর্যন্ত কয়েকশো নিশ্চিত সংক্রমণ এবং শতাধিক মৃত্যুর তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া 1000-এর বেশি সন্দেহভাজন রোগী নজরদারিতে রয়েছে। প্রতিবেশী উগান্ডাতেও সংক্রমণ ও মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে সংকটের মধ্যেই কিছুটা স্বস্তির খবর এসেছে বুনিয়া শহর থেকে, যেখানে কয়েকজন আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন।
সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে 4 জনই স্বাস্থ্যকর্মী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস এটিকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা, কন্ট্রাক্ট ট্রেসিং এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার ফল দিতে শুরু করেছে। কিন্তু আক্রান্তদের দাফন প্রক্রিয়া নিয়ে বিরোধ, স্বাস্থ্যকেন্দ্রে হামলা এবং গুজব এখনও রোগ নিয়ন্ত্রণকে কঠিন করে তুলছে। এ কারণে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক আস্থা তৈরির দিকেও জোর দিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে ভাইরাস মোকাবিলায় নতুন ভ্যাকসিন তৈরির দৌড় শুরু হয়েছে। কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস বা CEPI মডার্না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও IAVI সহ কয়েকটি প্রতিষ্ঠানের জন্য প্রায় $60 মিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ পাচ্ছে মডার্না, যারা mRNA প্রযুক্তি ব্যবহার করে বন্ডিবুগি ও ইবোলার বিরুদ্ধে পরীক্ষামূলক ভ্যাকসিন তৈরি করছে। গবেষকদের আশা, কয়েক মাসের মধ্যেই প্রাথমিক ট্রায়ালের জন্য ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হতে পারে। বিশ্লেষকদের মতে বর্তমান সংকট একটি রোগের প্রাদুর্ভাব নয়, বরং ভবিষ্যৎ মহামারী মোকাবিলায় বিশ্বের প্রস্তুতিরও পরীক্ষা। কোভিড-19 পরবর্তী সময় mRNA প্রযুক্তিকে ঘিরে যে বৈশ্বিক বিনিয়োগ ও অবকাঠামো গড়ে উঠেছে, ইবোলা মোকাবিলায় সেটি এখন কাজে লাগানোর চেষ্টা চলছে। তাই কঙ্গোর এই প্রাদুর্ভাব বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তা, আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্রুত প্রতিক্রিয়া ভিত্তিক ভ্যাকসিন উন্নয়নের নতুন বাস্তবতা সামনে এনে দিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। প্রথমবারের মতো লং মার্চ 12BY-1 রকেট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে চীন। স্থানীয় সময় সোমবার দেশটির উত্তর পশ্চিমের দোংফেং উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি মহাকাশে পাঠানো হয়। এটি কিয়ানফান কনস্টেলেশনের একদল স্যাটেলাইটকে সফলভাবে কক্ষপথে স্থাপন করে। লং মার্চ 12B রকেটের এটি ছিল প্রথম উড্ডয়ন। পুনর্ব্যবহারযোগ্য এই রকেটটি 20 টনের বেশি পেলোড বহনে সক্ষম এবং চীনের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে নদীতে পড়ে যাওয়া বৃদ্ধ ও শিশুকে উদ্ধার করেছেন এক পরিচ্ছন্নতা কর্মী ও স্কুল শিক্ষক। এ ঘটনায় সাহসিকতার স্বীকৃতি স্বরূপ দুজনকে সম্মাননার জন্য প্রস্তাব দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পূর্ব চীনের কুয়ানান কাউন্টিতে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক সাইকেল সহ নদীতে পড়ে যান এক বৃদ্ধ ও তার সঙ্গে থাকা শিশু। প্রবল স্রোতে তারা ভেসে যেতে শুরু করলে ঘটনাস্থলে থাকা পরিচ্ছন্নতা কর্মী চেনপিং নদীতে ঝাঁপ দেন। এ সময় নদীর তীরে থাকা এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লম্বা বাঁশের সাহায্যে উদ্ধার কাজে সহযোগিতা করেন। দুজনের সমন্বিত প্রচেষ্টায় বৃদ্ধ ও শিশুকে নিরাপদে তীরে তুলে আনা সম্ভব হয়। গ্রিসের আকাশে দেখা মিলল বিরল ব্লু মুন বা নীল চাঁদ। রোববার কেপ সুনিয়ন এলাকার ঐতিহাসিক পসেইডন মন্দিরের ওপর এই চাঁদ দেখা যায়। চলতি বসন্ত মৌসুমের শেষ পূর্ণিমা ছিল এটি। নাম ব্লু মুন হলেও মহাজাগতিক এই চাঁদটি নীল রঙের নয়। একই মাসে দ্বিতীয়বার পূর্ণিমা হলে তাকে ব্লু মুন বলা হয়, যা বিরল ঘটনা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এটি ছিল বছরের অন্যতম ক্ষুদ্রতম চাঁদ, বৈজ্ঞানিক ভাষায় যাকে মাইক্রোমুন বলা হয়ে থাকে। এই বিরল দৃশ্য দেখতে ভিড় জমান অসংখ্য দর্শনার্থী। দক্ষিণ কোরিয়ার মহাকাশযান কারখানায় বিস্ফোরণে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। সোমবার স্থানীয় সময় সকালে দেশটির প্রতিরক্ষা সংস্থা হানওয়া অ্যারোস্পেসের কারখানায় এই বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে দমকল বাহিনী। ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। বিস্ফোরণটি কারখানার ভেতরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হানওয়া অ্যারোস্পেস দক্ষিণ কোরিয়ার একটি প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা। অস্ত্র, আর্টিলারি সিস্টেম এবং মহাকাশযানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের কিলাউয়া আগ্নেয়গিরিতে আবারও লাভার উদগীরণ শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার আগ্নেয়গিরি থেকে লাভা প্রবাহিত হওয়া শুরু হয়। আরও শক্তিশালী অগ্নুৎপাতের পাশাপাশি আশপাশের এলাকায় ছাই ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে USGS। 2024 সালের 23 ডিসেম্বর থেকে বিরতিহীনভাবে সক্রিয় রয়েছে কিলাউয়া, যা বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত।
জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সোলার বিপ্লবে যাচ্ছে ইরাক। বসরা প্রদেশে চালু হয়েছে 250 মেগাওয়াট সৌর বিদ্যুৎ ইউনিট, যা জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এতে বদলে যাচ্ছে দেশটির জ্বালানি কাঠামো। গ্যাস সংকটের চাপ কমাতে উদ্যোগকে কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণ করছে দেশটির সরকার। এর লক্ষ্যই হল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানি উৎস তৈরি করা এবং গ্যাস সংকটের চাপ কমানো। এরই মধ্যে বসরা সান সোলার পাওয়ার স্টেশনের প্রথম 250 মেগাওয়াট ইউনিট চালু হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, যা এই প্রকল্পের প্রথম বড় ধাপ। প্রকল্প কর্মকর্তাদের মতে পুরো প্ল্যান্টটি 4টি 250 মেগাওয়াট ইউনিটে মোট 1 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য নকশা করা হয়েছে। এতে প্রায় 20 লাখ সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে। জ্বালানি খাতের কর্মকর্তারা বলছেন, গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে বড় চাপ তৈরি হয়েছে, তাই সৌর প্রকল্পকে কৌশলগত বিকল্প হিসেবে দেখা হচ্ছে। বসরার পাশাপাশি সামাওয়া ও নাসিরিয়ায় আরও 750 ও 500 মেগাওয়াটের প্রকল্প চলমান রয়েছে। আমাদের তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দেশের বাইরে থেকে বা স্থানীয়ভাবে আমদানি করতে হচ্ছে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে এবং অন্য বিদ্যুৎ প্ল্যান্ট থেকে উৎপাদিত গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এই বিকল্প জ্বালানি প্রকল্প। এতে পরিবেশ সুন্দর থাকবে। এই প্রকল্পটি ফরাসি জ্বালানি কোম্পানি টোটাল এনার্জিসের গ্যাস গ্রোথ ইন্টিগ্রেটেড প্রজেক্টের অংশ, যেখানে কাতার এনার্জি ও বসরা অয়েল কোম্পানিও যুক্ত। জাতিসংঘের 2022 সালের প্রতিবেদনে ইরাককে জলবায়ু ঝুঁকিতে থাকা শীর্ষ 5 দেশের একটি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা এই রূপান্তরের গুরুত্ব আরও বাড়িয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ইতালির রাজধানী রোমে শুরু হয়েছে 4 দিন ব্যাপী বর্ষবরণ উৎসব। পরিবার পরিজন নিয়ে উৎসবে যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় সংস্কৃতির বিকাশে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। বৈশাখ চলে গেলেও বাংলা নববর্ষ উদযাপনে ব্যস্ত ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী রোমে 4 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। উৎসব প্রাঙ্গণে বসেছে দেশীয় খাবার, তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের স্টল। দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শিশু কিশোর ও নারীদের জন্য রয়েছে বিভিন্ন খেলাধুলা এবং নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। দর্শকরা আনন্দিত স্থানীয় শিল্পীদের সঙ্গীতে। পরিবার পরিজন নিয়ে উৎসবে যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাচ্চারা তো আসলে সংস্কৃতিটা বুঝতে পারে না ইতালিতে, তো মেলাতে এসে বাংলাদেশের একটা অনুভূতি পাচ্ছে। সব সময় তো কাজ নিয়ে ব্যস্ত থাকি, যখন এরকম অনুষ্ঠানে আসি মনে হয় নিজের দেশে আসি, বাড়িতে আসি। নতুন প্রজন্মদের জানানোর জন্য এবং তাদের মধ্যে সাংস্কৃতিক ব্যাপারটা বোঝানোর জন্য এসব আয়োজন আরও হওয়া উচিত সামনে। আয়োজকরা বলছেন, নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন। আমরা আমাদের সংস্কৃতিটা তুলে ধরি, যেখানে হাজারো ঊর্ধ্বে উপস্থিত, কিন্তু কোনো প্রকার সমস্যা নাই। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আশাবাদী আয়োজকরা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শেষ হবে এই বর্ষবরণ উৎসব। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হিজবুল্লাহ ও নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের পর লেবাননে যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের। বৈরুতে নতুন সেনা না ঢোকার অঙ্গীকার ইসরায়েলের। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। আগামী সপ্তাহে হরমুজ প্রণালী ও যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে চুক্তি হবে, দাবি ট্রাম্পের। মার্কিন নৌ অবরোধ সহ্য করা হবে না, কঠোর বার্তা তেহরানের। এবং রাশিয়ার ওপর চাপ বাড়াতে কঠোর অবস্থানে ইউরোপ। ফ্রান্স ও ব্রিটেনের যৌথ অভিযানে রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দ। ইউক্রেনে পুতিন বাহিনীর হামলায় নিহত 4। এই ছিল আন্তর্জাতিক সময়। সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী মেজবাহুল আলিফ। ধন্যবাদ দেবীর। সকাল 10টার সময় সংবাদ দিকে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।